ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প লম্বা চুলের বউ। এক গ্রামে রতন নামের এক যুবক বাস করত। সে তার বিধবা মাকে নিয়ে থাকত। অনেক ছোটতেই রতন তার বাবাকে হারিয়েছে। তার মাকে নিয়েই তার জীবন। রতন কিন্তু খুব কম রোজগার করলেও মাকে অনেক ভালোবাসতো। সময় মতো মাকে ওষুধ খাওয়ানো, মায়ের কাপড় চোপড় কেচে দেওয়া, মায়ের ঘরের সব কাজ করে দেওয়া, সব রতনের গুণের মধ্যেই ছিল। রতন তার মায়ের খুব যত্ন করত। রতনের মা ছেলেকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। একদিন রতন আর তার মা ঠিক করল তারা দুজন মিলে মেলা দেখতে যাবে। পাশের গ্রামে একটি মেলা বসেছিল, শীতের মেলা। রতনের মাকে নিয়ে রতন বেরিয়ে পড়ল বিকেল বিকেল মেলা দেখতে যাওয়ার জন্য। সেই গ্রামে, যেই গ্রামে মেলাটি বসেছিল, একটি ছোট্ট মেয়ে তার দাদুকে নিয়ে থাকত। দাদুর সাথে ছোট মেয়েটি খুব সুখেই বসবাস করত। অনেক ছোটতেই সে তার বাবা মাকে হারিয়েছে। দাদু ঠাকুমার কাছে তার মানুষ হওয়া। ঠাকুমা কিছুদিন আগেই মারা গেছে। এখন দাদুই তার জীবন। দাদুর সাথে সেও মেলা দেখতে এসেছিল। হঠাৎ মেলা দেখতে দেখতে এক ভীষণ বড় ঝড় আসে। ঝড়ে সব প্রিয়জনরা এদিক ওদিক হয়ে যায়। রতন তার মাকে হারিয়ে ফেলে। এদিকে সে ছোট্ট মেয়েটি তার দাদুকে হারিয়ে ফেলে। নাতনি দাদুকে ছাড়া কিভাবে বাড়ি যাবে? দাদু তো অসহায়, দাদু একা যেতে পারবে না। সে তো অনেক বৃদ্ধ মানুষ। এদিকে ওদিকে ছোটাছুটি করে নাতনি অনেক খোঁজার চেষ্টা করে। ঝড় থামল, কিন্তু এদিকে রতন তার মাকে খুঁজে পেল না। তার মাও কিন্তু অসুস্থ, তার শরীর আর সেভাবে চলে না। ঝড়ের মধ্যে মেলায় কত বাচ্চা তার মাকে হারালো, কতজন তাদের প্রিয়জনকে হারালো। সবাই এদিকে ওদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু কিছু সময় পর আবার যখন ঝড় থামল, তখন একে একে সবাই নিজেদের প্রিয়জনকে খুঁজে পেল। কিন্তু সেই ছোট মেয়েটি দাদুর জন্য হাউ হাউ করে একটি জায়গায় দাঁড়িয়ে কান্না করছিল। দেখতে খুব সুন্দর, অনেক মিষ্টি। তার নাম লাবণ্য। লাবণ্য এত কান্না করছিল যে মেলার আশেপাশের অনেক লোকই তার দিকে তাকিয়ে ভাবছিল নিশ্চয়ই তার কোনো প্রিয়জন হারিয়েছে, তাই মেয়েটি এইভাবে কাঁদছে। রতনের চোখ পড়ল লাবণ্যর দিকে। লাবণ্যর কাছে রতন গিয়ে বলল, কি হয়েছে? তোমারও কি কেউ হারিয়ে গেছে? লাবণ্য বলল, হ্যাঁ, আমার দাদু। আমার দাদুকে খুঁজে পাচ্ছি না। উনি অনেক বৃদ্ধ, শরীরে ক্ষমতা নেই, একা বাড়ি ফিরতেও পারবেন না। কিভাবে যে ঝড়ে দাদু হারিয়ে গেল, এখন যদি খুঁজে না পাই কি হবে? দাদু সারা রাত বাইরে থাকবে, আমি দাদুকে ছেড়ে থাকবো কিভাবে? রতন বলল, চিন্তা করো না, আমার মাও তো হারিয়ে গেছে, কিন্তু আমিও খোঁজার চেষ্টা করছি। চলো আমরা দুজন মিলে খুঁজি আমার মাকে আর তোমার দাদুকে। রতন আর লাবণ্য দুজন মিলে দুজনের প্রিয়জনকে খুঁজতে শুরু করলো। কিছু সময় পর লাবণ্য দেখতে পেল একটি গাছের তলায় দাদু বসে ঠকঠক করে কাঁপছে। ঠান্ডা ঝোড়ো হাওয়ায় তার অনেক শীত লাগছে। লাবণ্য দেখতে পেয়ে ছুটতে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে পড়ল, দাদু, আমি এসে গেছি। দাদুকে তারপর শালটা গায়ে দিল। দাদু অনেকটা গরম অনুভব করলো শাল পেয়ে। তারপর বলল, এসেছিস মা লাবণ্য? আমি দেখ কোথায় হারিয়ে গেছিলাম। আমিও ভাবছিলাম কখন পাবো আমার লাবণ্যকে। কত খুঁজলাম, শেষে ক্লান্ত হয়ে এই গাছের তলায় বসে পড়লাম। রতনের দিকে তাকালো দাদু। লাবণ্য বলল, ইনিও এনার মাকে হারিয়ে ফেলেছেন, উনিও খোঁজার চেষ্টা করছেন। আমরা দুজনে একসাথেই খোঁজাখুঁজি করছিলাম। দাদু বলল, আমি তাহলে গাছতলাতেই বসি, তুই বরং জামা, ওর সাথে গিয়ে ওর মাকে খোঁজার চেষ্টা কর। লাবণ্য এরপর রতনের সাথে গেল। চারিদিকে রতনের সাথে ঘুরে ঘুরে রতনের মাকে শেষে দেখতে পেল একটি তাঁবুর তলায় রতনের মা চুপচাপ বসেছিল। ঝোড়ো হাওয়ায় তারা দুজনে আলাদা হয়ে গেছিল। ঝড়ে চোখে বালি ঢুকছিল। রতনের মা কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সামনে তাঁবুর তলাতেই সে আশ্রয় নিয়েছে। রতনকে দেখে তার মা হাউ হাউ করে কেঁদে ছুটে এলো। রতন তার মাকে ফিরে পেল।
রতনের মা লাবণ্যকে দেখল। রতন বলল, এই মেয়েটির দাদুও হারিয়ে গেছিল, ও কান্না করছিল। আমরা একসাথে মেলাতে দুজনকে খুঁজলাম, ওর দাদুকেও পাওয়া গেছে। রতন, তার মা, লাবণ্য, তিনজনের পর সে বৃদ্ধ দাদুটির কাছে ফিরে এলো। দাদুর সাথে পরিচয় হলো রতনের মায়ের। দুজনে খুব খুশি হলো দুজনের সাথে পরিচয় করে। এরপর রতন তার মাকে নিয়ে বাড়ি ফিরে গেল, আর লাবণ্য তার দাদুকে নিয়ে। বেশ কিছুদিন পার হয়ে গেছিল। একদিন হঠাৎ করে রতনের মা আর রতন লাবণ্য আর তার দাদুর বাড়িতে এসে উপস্থিত হলো। লাবণ্য তো দেখে অবাক, এ যে রতন, মেলায় যার সাথে পরিচয় হয়েছিল। রতন বলল, তোমার খোঁজ নিয়ে এই গ্রামে এলাম। তা লাবণ্য খুশিই হলো রতনকে দেখে। রতন আর তার মাকে মিষ্টি জল খেতে দিল। দাদুর কাছে গিয়ে রতনের মা বলল, আপনার নাতনিকে চাই, আমার ছেলের বউ করতে এসেছি, আপনি কি দেবেন? দাদু খুব খুশি হলো, বলল, হ্যাঁ, আমার রতনকে খুব পছন্দ হয়েছে। পাশাপাশি গ্রাম, যখন খুশি আমার নাতনি আমার কাছে আসতে পারবে, আমায় দেখতে পারবে। আমিও তো দেখা করতে ইচ্ছে হলেই পাশের গ্রামে চলে যাব। কাছাকাছি শ্বশুর ঘর বাপের ঘর হবে, এর থেকে বেশি খুশির আর কি হতে পারে? খুব খুশি হলো দাদুও। রতনের মা আর দাদু মিলে মন্দিরে নিয়ে গিয়ে রতনের সাথে লাবণ্যর বিয়ে দিয়ে দিল। লাবণ্য কিন্তু দেখতে অনেক সুন্দরী ছিল, আর তার কোমর পর্যন্ত চুল ছিল। সেই চুল একবার খুললে মনে হতো আকাশের ঘন কালো মেঘরা যেন তার মাথায় এসে জড়ো হয়েছে, এত ঘন ছিল লাবণ্যের চুলগুলি। লাবণ্য শুধু সুন্দরী নয়, অনেক তীক্ষ্ণ বুদ্ধির মানুষও ছিল। একদিন লাবণ্য শ্বশুর বাড়িতে ছিল। রতন তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল। এমন সময়ে এক সন্ন্যাসী লাবণ্যর বাড়িতে এসে উপস্থিত হয়। সন্ন্যাসী লাবণ্যকে বলে, সে দেশভ্রমণে বেরিয়েছে, দেশের বিভিন্ন আশ্রমে গিয়ে গিয়ে সে সাধনা করছে, তাই জন্য তারই পথ চলা। এখন 2-3 দিন ধরে সে একইভাবে পথ চলছিল। হঠাৎ তার শরীরটা খুব ক্লান্ত লাগছে, খিদেও পাচ্ছে। একটু খাবার আর বিশ্রাম কি এই ঘরে পাওয়া যেতে পারে? লাবণ্য বলল, হ্যাঁ বাবা, কেন পাওয়া যাবে না? আপনি আসুন, আমাদের ঘরের ভেতরে বসুন, হাত পা ধুয়ে আমি খাবার দিচ্ছি, খান, তারপর একটু বিশ্রাম নিন। খুব খুশি হলো সন্ন্যাসী লাবণ্যের ব্যবহারে। লাবণ্য বাড়িতে যা ছিল, চাল ডাল আলু সব দিয়ে আলু সেদ্ধ ভাত করলো আর ডাল করলো, দিয়ে সন্ন্যাসীর সামনে পরিবেশন করলো। লাবণ্য হাত জড়ো করে মাথায় ঘোমটা দিয়ে বলল, বাবা, আমাদের বাড়িতে এইটুকুই আছে, তার বেশি সামর্থ্য আমাদের নাই। আপনি যদি দয়া করে এইটুকু গ্রহণ করেন, আমরা ধন্য হব। লাবণ্যের এত মিষ্টি যত্নভরা স্বভাব দেখে সন্ন্যাসী খুবই সন্তুষ্ট হল। মন প্রাণ দিয়ে তাকে আশীর্বাদ করে সেই খাবার সন্ন্যাসী মুখে তুলল। খাবার শেষ করে সন্ন্যাসী বিশ্রাম নিল। বিকেল গড়ালো, তখন রতন আর তার মা বাড়িতে ফিরে এলো। ফিরে এসে ঘরের বউয়ের মুখ থেকে সব কথা শুনে তারাও গর্ববোধ করল। সন্ন্যাসীকে গিয়ে প্রণাম করল রতন আর রতনের মা। এরপর রাত্রিবেলা সন্ন্যাসীর জন্য বিশেষ খাবারের আয়োজন করল রতনের মা, নিজে রান্না করে। আর রতন সন্ন্যাসীর যথেষ্ট সেবা করল। পরের দিন সকালবেলা সন্ন্যাসী বলল, আমি অনেক সুস্থ হয়েছি, তাই আমি এখন আগের পথ ভ্রমণের জন্য যেতে পারবো। আমাকে তাড়াতাড়ি দূরে এক শহরের আশ্রমে পৌঁছতে হবে, তাই আমি আসছি। যাওয়ার সময় লাবণ্যের চুল দেখে সন্ন্যাসী তাকে একটি বরদান দিল। বলল, মা লাবণ্য, তোমাকে আমি একটি বরদান দিচ্ছি। তুমি যখন চাইবে তখন তোমার চুলকে অনেক লম্বা করতে পারবে, আবার যখন চাইবে তাকে সংকুচিত করতে পারবে। লাবণ্য খুব খুশি হলো বরদান পেয়ে। সন্ন্যাসীর পায়ে প্রণাম করে সন্ন্যাসীকে সে ধন্যবাদ জানালো। রতনের দিকে তাকিয়ে সন্ন্যাসী একটি থলি দিল। থলির মধ্যে ছিল স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। রতনের মায়ের মাথায় হাত দিয়ে সন্ন্যাসী বলল, কল্যাণ হোক, তুমি দীর্ঘ আয়ু পাও, নাতি নাতনিদের সাথে খেলা করে বাকি জীবন সুখে শান্তিতে কাটাও।
তোমার ছেলে বউরা যেন সুখে থাকে আর তোমায় যেন সুখে রাখে, মঙ্গল হোক। তারপর চলে গেল। রতন সেই থলিটি খুলে দেখলো অনেক স্বর্ণ মুদ্রা। রতন খুব খুশি হলো। সে সেই টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এদিকে রতনের বউ লাবণ্য, সে বিশেষ বরদান পেল। তার চুলকে সে চাইলেই বড় করতে পারত, আবার ছোট করতে পারত। রতনের মা অনেক সুস্থ হয়ে গেছে এখন সন্ন্যাসীর আশীর্বাদে। তার কল্যাণ হয়েছে, সে এখন দীর্ঘ আয়ু পেয়েছে। খুব সংসার সুখেই চলছিল রতনের। একদিন সেই দেশে এক রাক্ষসীর উৎপাত শুরু হলো। রাজা ভীষণ চিন্তায় পড়লেন। রাজা ভাবলেন কিভাবে ওই রাক্ষসীকে বধ করা যায়। রাক্ষসী বারবার গ্রামের মধ্যে রাত্রিবেলা প্রবেশ করে গ্রামবাসীদের গিলে গিলে খাচ্ছিল। সেই নিয়ে তো চারিদিকে চরম আতঙ্ক। এমন সময় রতন তার বউকে সব ঘটনাগুলি খুলে রাত্রেবেলা জানাচ্ছিল। কি কি চলছে তাদের গ্রামে। রাক্ষসীর উৎপাত ওই গ্রামের সীমান্তে প্রবল হয়েছে। তাই নিয়ে তো রাজা অনেক সৈন্যদেরকে সীমান্তে পাঠিয়েছে, কিন্তু কেউই রাক্ষসীকে জব্দ করতে পারছে না। লাবণ্য বলল, আচ্ছা, সন্ন্যাসী তো আমাকে বরদান দিয়ে গেছেন, আমার চুলকে আমি অনেক বড় করতে পারি। তাহলে ওই রাক্ষসীকে যদি আমি চুল দিয়ে বেঁধে ফেলি, তারপর অনেক জোরে জোরে ওকে যদি মাটিতে ঘা মারি, তাহলে তো ও মারা যাবে। রতন বলে, সে কাজের জন্য প্রচুর সাহস দরকার। অত সাহস তুমি কোথা থেকে পাবে? লাবণ্য বলে, সাহস নেই বুঝি আমার? আমার অনেক সাহস আছে। কালই আমি যাব রাজদরবারে। লাবণ্য এরপর রাজার কাছে যায়। পরের দিন রাজাকে গিয়ে সব কথা জানায়, সন্ন্যাসীর বরদানের কথাও বলে। রাজামশাই লাবণ্যকে বলে, মা, তুমি যদি এই রাজ্যকে রাক্ষসীর হাত থেকে মুক্ত করতে পারো, তাহলে আমি তোমাকে 10 ঘোড়া স্বর্ণমোহর উপহারে দেব। লাবণ্য এরপর সেই সীমান্তে গিয়ে উপস্থিত হয়। সেখানে রাজার প্রচুর সেনা, প্রচুর পাহারা লোকজন ছিল। যেই সন্ধ্যা নামল, অপি রাক্ষসী সীমান্তের সামনে এসে উপস্থিত হল। কি ভয়ঙ্কর চেহারা! লম্বা বড় বড় নখ, কুলোর মতো কান, গোল গোল বড় বড় লাল লাল চোখ। অনেক ভয়ঙ্কর দেখতে রাক্ষসী। রাক্ষসীর সাথে কোনো মতেই সেনারা পেরে উঠছিল না। রাক্ষসী সেনাদেরকে হাতে করে ধরে তুলে তুলে ছুড়ে দিচ্ছিল। লাবণ্য এগিয়ে এলো। লাবণ্যের মতো ক্ষুদ্র মেয়েকে দেখে রাক্ষসী হো হো করে হাসছিল। এমন সময় লাবণ্য তার চুলের জটা বার করল। তারপর চুলকে পাকিয়ে পাকিয়ে সেই গোটা রাক্ষসীকে সে বেঁধে ফেলল। তারপর আছাড় খাঁচাড় মারল রাক্ষসীকে মাটিতে। রাক্ষসীর অবস্থা খুব খারাপ হলো, প্রাণ যায় যায় বলে। রাক্ষসী বলল, ছেড়ে দাও তুমি, তুমি কে মায়াবী? লাবণ্য বলল, ছেড়ে দেব, তবে কথা দে এই রাজ্যে আর কোনোদিন প্রবেশ করার চেষ্টা করবি না। সে প্রাণ বাঁচানোর জন্য বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই রাজ্যের দিকে চোখ তুলে তাকাবও না। এই রাজ্যে প্রবেশ করার কোনোদিন চেষ্টা করব না। এরপর লাবণ্য তার চুলের জটা রাক্ষসীর দেহ থেকে ছাড়িয়ে নিল। রাক্ষসী তাড়াতাড়ি উঠে ভয়ে ছুটে পালিয়ে গেল। লাবণ্য চুলকে আবার ছোট করে নিল। সেই দিনের পর থেকে রাক্ষসীকে আর কোনোদিন সীমান্তের ধারে পাশেও আসতে দেখা যায়নি। গ্রামের লোকেরা খুব খুশি হল। রাজা দেখল লাবণ্য পেরেছে। লাবণ্যের শক্তি দিয়ে রাক্ষসীকে বিতাড়িত করেছে। রাজা এরপর বড় বড় 10টি ঘোড়া স্বর্ণমুদ্রায় পরিপূর্ণ করে লাবণ্যকে উপহার দিল। লাবণ্য সেই টাকা নিয়ে গিয়ে তার স্বামীকে 3-4 কলসি দিয়ে দিল। সেই টাকা দিয়ে রতন বিশাল বড় বণিক হল। কিছু টাকা দিয়ে লাবণ্য দাদুর জন্য একটি সুন্দর বাড়ি বানালো। সেখানে অনেক দাস দাসী রাখল। দাদুর বাকি জীবনটা যেন খুব শান্তিতে কাটে, সুখে কাটে। তার জন্য লাবণ্য সব ব্যবস্থা করে দিল। এখন দাদুকে আর কিচ্ছু করতে হয় না। দাস দাসীরা দাদুর খুব যত্ন নেয়। লাবণ্য নিজেদের জন্য একটি সুন্দর বাড়ি বানালো। সেখানেও দাস দাসী রাখল। তারা লাবণ্যের শাশুড়ি মায়ের অনেক সেবা করত। বাকি সব ঘোড়াগুলিকে লাবণ্য তাদের উঠোনের একটি গাছের তলায় পুঁতে রাখল। অবশ্য একটি ঘোড়ার থেকে কিছু টাকা সে বাইরে রেখেছিল। তাদের পাড়াতেই সে একটি নতুন বিদ্যালয় খুলল। সেখানে
যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা সেইভাবে পড়াশোনার জন্য টাকা দিতে পারে না, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লাবণ্য সে বিদ্যালয়টি নির্মাণ করল, যেটির কথা শুনে রাজাও খুব খুশি হলো। লাবণ্য এর পর সেই বিদ্যালয়ে নানারকম শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিদ্যাদান করল। রাজা লাবণ্যের এই পরিকল্পনায় এত খুশি হলেন, তিনিও ধীরে ধীরে ওই বিদ্যালয়ে আর্থিক সাহায্য করতে শুরু করলেন। এইভাবে লাবণ্য তার পাওয়া সব পয়সা সঠিক খাদে লাগালো, কিছু জনকল্যাণের জন্য, কিছু নিজের পরিবারের লোককে সুখ দেওয়ার জন্য, আর কিছু রাখলো ভবিষ্যতে সঞ্চয় করার জন্য। লাবণ্য সুখে শান্তিতে এরপর স্বামী, দাদু, শাশুড়ি সকলকে নিয়ে, গ্রামের সব্বাইকে নিয়ে দিন কাটাতে লাগলো। তার আর কোনো দুঃখ কষ্ট ছিল না, সেই সংসারের আলো হলো।